Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল ইয়ারের সিভিল ড্রাফটিং, ক্রিমিনাল ড্রাফটিং ও প্রফেশনাল এথিক্সের গ্রুপ এর 2য় নম্বর প্রশ্ন। বিক্রয় দলিলের উপাদান আলোচনা করো। বায়নানামা দলিল কি? বায়নানামা দলিল মোসাবিদা করো। দলিলের প্রকারভেদ বর্ণনা করো। বিক্রয় দলিলের উপাদান। বিক্রয় দলিল হলো এমন একটি আইনগত দলিল যার মাধ্যমে বিনিময় মূল্য, বিনিময়ের স্থাবর সম্পত্তি মালিকানা হস্তান্তর করা হয়। বিক্রয় সংক্রান্ত বিধান রয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 ধারা 54 এবং নিবন্ধন বিধান রয়েছে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908-এ। বিক্রয় দলিলের প্রধান উপাদানসমূহ। শিরোনাম। দলিলের শুরুতে বিক্রয় দলিলের উল্লেখ থাকতে হবে। তারিখ ও স্থান। দলিল সম্পাদনের সঠিক তারিখ ও স্থান উল্লেখ আবশ্যক। পক্ষগণের পরিচয়। ক্রেতার পূর্ণ নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা উল্লেখ করতে হবে। উভয় পক্ষ আইনগতভাবে চুক্তি করতে সক্ষম হতে হবে। বিক্রয়ের অভিপ্রায়। বিক্রেতা স্বেচ্ছায় ও আইনসম্মতভাবে সম্পত্তি বিক্রয় করেছেন, এটি স্পষ্ট থাকতে হবে। বিবেচ্য মূল্য। মোট বিক্রয় মূল্য তা কিভাবে পরিশোধ হয়েছে তা উল্লেখ করতে হবে। বিনিময় মূল্য না থাকলে তা বিক্রয় নয়। সম্পত্তির সুনির্দিষ্ট বিবরণ। মৌজা, দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির পরিমাণ ও চার্জ সীমানা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। দখল হস্তান্তর। ক্রেতার নিকট সম্পত্তির দখল প্রদান করা হয়েছে এই মর্মে উল্লেখ থাকতে হবে। নিশ্চয়তা। বিক্রেতা ঘোষণা করবেন যে সম্পত্তি বন্ধক মুক্ত এবং তৃতীয় পক্ষে কোনো দাবি নেই। স্বাক্ষর ও সাক্ষী। পক্ষদ্বয়ের স্বাক্ষর ও কমপক্ষে 2 জন সাক্ষীর স্বাক্ষর থাকতে হবে। নিবন্ধন। স্থাবর সম্পত্তি বিক্রয় দলিলের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন ব্যতীত দলিল আইনগতভাবে কার্যকর নয়। উপসংহার। সারসংক্ষেপে বিক্রয় দলিল মৌলিক উপাদান হলো যোগ্য পক্ষ, বৈধ সম্পত্তি, বিনিময় মূল্য, হস্তান্তর অভিপ্রায়, দখল ও নিবন্ধন। বায়নানামা দলিল কি? বায়নানামা দলিল বা এগ্রিমেন্ট অফ সেল হলো এমন একটি চুক্তিপত্র যার মাধ্যমে বিক্রেতা ভবিষ্যতে নির্দিষ্ট শর্ত ও নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে সম্পত্তি বিক্রয় করার অঙ্গীকার করেন এবং ক্রেতা তা ক্রয় করতে সম্মত হন। এটি সরাসরি মালিকানা হস্তান্তর করে না, বরং ভবিষ্যতে এটি বিক্রয় দলিল সেল ডিড সম্পাদনের বাধ্যবাধকতা সৃষ্টি করে। বিক্রয় সংক্রান্ত মৌলিক নীতিমালা নির্ধারিত হয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 ধারা 54। বায়নানামা দলিলের মোসাবিদা করো। নিম্নে একটি পূর্ণাঙ্গ ব্যবহার উপযোগী বায়নানামা দলিলের মোসাবিদা এগ্রিমেন্ট অফ সেল ড্রাফট প্রদান করা হলো। এটি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 নীতিমালা অনুসারে প্রস্তুত। এই কথাটা না দিলেও হবে। সরাসরি বায়নানামা দলিল। এই বায়নানামা দলিল আজ 1 মার্চ 2026 খ্রিস্টাব্দে ঢাকা জেলার নিম্নলিখিত পক্ষদ্বয়ের মধ্যে সম্পাদিত হইল। পক্ষ বা বিক্রেতার নাম, পিতার নাম, ঠিকানা। দ্বিতীয়, প্রথম পক্ষের নামে অভিহিত, অতঃপর প্রথম পক্ষের নামে অভিহিত। দ্বিতীয় পক্ষ ক্রেতা, নাম, পিতা, ঠিকানা, অতঃপর দ্বিতীয় পক্ষের নামে অভিহিত। যেহেতু প্রথম পক্ষ নিম্নবর্ণিত তফসিলভুক্ত সম্পত্তি একক ও বৈধ মালিক, দ্বিতীয় পক্ষ উক্ত সম্পত্তি ক্রয় করতে ইচ্ছুক, উভয় পক্ষে নিম্নোক্ত শর্তাবলীর ভিত্তিতে বিক্রয় সম্মত হইলেন। শর্তাবলী। সম্পত্তির বিবরণ। মৌজা মিরপুর, দাগ নং নিজেদের মতো করে বসায় নেবেন, খতিয়ানও নিজেদের মতো করে বসায় নেবেন। জমির পরিমাণ 5 শতক, চার সীমানা। উত্তরে জনাব করিমের জমি, দক্ষিণে রাস্তা, পূর্বে রহমানের জমি, পশ্চিমে খাল। বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য 15 লক্ষ টাকা নির্ধারিত হইল। বায়না অগ্রিম প্রদান। আজ দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে 5 লক্ষ টাকা বায়না হিসেবে প্রদান করিলেন, যার প্রথম পক্ষ গ্রহণ করিয়া রসিদ প্রদান করিলেন। অবশিষ্ট অর্থ পরিশোধ। অবশিষ্ট 10 লক্ষ টাকা 3 মাসের মধ্যে পরিশোধের সাপেক্ষে চূড়ান্ত বিক্রয় দলিল সম্পাদিত হইল। দলিল সম্পাদনের বাধ্যবাধকতা। নির্ধারিত সময় উভয় পক্ষ সাব রেজিস্ট্রার উপস্থিত হইয়া চূড়ান্ত বিক্রয় দলিল সম্পাদন করিবেন। শর্তভঙ্গের ফলাফল। প্রথম পক্ষ দলিল সম্পাদনে ব্যর্থ হইলে বায়নানামা দ্বিগুণ অর্থ ফেরত দিবেন এবং দ্বিতীয় পক্ষ নির্ধারিত সময় অবশিষ্ট অর্থ প্রদান করিতে ব্যর্থ হইলে বায়নানামার টাকা বাজেয়াপ্ত হইবে। দখল হস্তান্তর। চূড়ান্ত বিক্রয় দলিল সম্পাদনের সময় সম্পত্তি দখল হস্তান্তর করা হইবে। মামলা মোকদ্দমা মুক্ত ঘোষণা। প্রথম পক্ষ ঘোষণা করিতেছে উক্ত সম্পত্তি কোনো প্রকার বন্ধক বা দায় বা মামলা মোকদ্দমা মুক্ত। তফসিল। উপরোক্ত নিম্নবর্ণিত সম্পত্তি এই দলিল তফসিলভুক্ত সম্পত্তি। স্বাক্ষরসমূহ। প্রথম পক্ষের স্বাক্ষর, দ্বিতীয় পক্ষের স্বাক্ষর। সাক্ষীগণ নাম, ঠিকানা স্বাক্ষর, ঠিকানা স্বাক্ষর, তারিখ ও স্থান ঢাকা। এবার দলিলের প্রকারভেদ বর্ণনা করো। দলিলের প্রকারভেদ বর্ণনা করো। দলিল হলো এমন একটি লিখিত আইনগত দলিল যার মাধ্যমে কোনো অধিকার সৃষ্টি, হস্তান্তর, সীমাবদ্ধ বা বিলুপ্ত করা হয় এবং সম্পত্তি চুক্তি সংক্রান্ত বিভিন্ন আইনের আলোকে দলিল বিভিন্ন প্রকার বিভক্ত। নিচের দলিলের প্রধান প্রকারভেদ আলোচনা করো। নিবন্ধন দলিল। যে দলিলে আইন অনুযায়ী রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করা হয়। নিবন্ধনের বিধান রয়েছে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908-এ। উদাহরণ: বিক্রয় দলিল, দানপত্র, বন্ধক দলিল, লিজ দলিল 1 বছরের বেশি হলে। অনিবন্ধন দলিল। যে দলিল নিবন্ধন করা বাধ্যতামূলক নয় বা নিবন্ধন করা হয়নি। উদাহরণ: বায়নানামা দলিল, স্বল্পমেয়াদী ভাড়ার চুক্তি, সাধারণ চুক্তিপত্র। সম্পত্তি হস্তান্তরমূলক দলিল। যে দলিলের মাধ্যমে মালিকানা বা স্বত্ব অন্যের নিকট হস্তান্তর করা হয়। এই নীতিমালা নির্ধারিত হয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। উদাহরণ: বিক্রয় দলিল, দানপত্র। বিনিময় দলিল, বন্ধক দলিল। অহস্তান্তরমূলক দলিল। যে দলিল সরাসরি মালিকানা হস্তান্তর করে না বরং কোনো অধিকার সৃষ্টি বা ঘোষণা করে না।
ঘোষণা অধিকার সৃষ্টি ঘোষণা করে। উদাহরণ বায়নারনামা, পাওয়ার অফ অ্যাটর্নি, ঘোষণার দলিল। স্বেচ্ছাকৃত দলিল, যে দলিলে বিনিময় মূল্য ছাড়া স্বেচ্ছায় সম্পাদিত হয়। উদাহরণ দানপত্র, উইল। বিনিময় মূল্য দলিল, যে দলিলের মাধ্যমে বিনিময় মূল্য ভিত্তিতে অধিকার হস্তান্তর করা হয়। উদাহরণ বিক্রয় দলিল, লিজ দলিল, বন্ধক দলিল। সরকারি বেসরকারি দলিল, সরকারি দলিল সরকারি কর্তৃক প্রস্তুতকৃত দলিল, যেমন আদালতের রায়, সরকারি রেকর্ড। বেসরকারি দলিল ব্যক্তি বিশেষের মধ্যে সম্পাদিত দলিল, যেমন বিক্রয় দলিল, বায়নারনামা। উপসংহার, সারসংক্ষেপে দলিলকে সাধারণভাবে নিবন্ধিত বা অনিবন্ধিত, হস্তান্তরমূলক বা অহস্তান্তরমূলক, স্বেচ্ছামূলক বা বিনিময়মূলক এই ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়। প্রতিটি দলিল আইনগত কার্যকারিতা নির্ভর করে প্রযোজ্য আইন ও নিবন্ধনের উপর। রেজিস্ট্রেশন আইন সংশোধিত বিধান মতে এটি বিক্রয় দলিলের খসড়া প্রণয়ন করে। বিক্রয় দলিলের সেল অফ ডিডের খসড়া। দলিল নং, এখানে তারিখ দিবেন, তারিখ দিয়ে 2026, রেজিস্ট্রেশন অফিসের নাম দিবেন, শিরোনাম, বিক্রয় দলিল, দলিলের তারিখ ও স্থান। 1 মার্চ 1/3/2026 খ্রিস্টাব্দে ঢাকা জেলার নির্মাণের পক্ষদের মধ্যে এই বিক্রয় দলিল সম্পাদিত হইল। পক্ষসমূহ: নাম, বিক্রেতার নাম, পিতার নাম, ঠিকানা, ক্রেতা নাম, পিতার নাম, ঠিকানা। বিবেচ্য মূল্য, মোট বিক্রয় মূল্য 15 লক্ষ টাকা। আজ ক্রেতা 5 লক্ষ টাকা অগ্রিম বায়না প্রদান করেছেন, অবশিষ্ট দেওয়া 10 লক্ষ টাকা চূড়ান্ত বিক্রয় দলিল সমাধানের সময় পরিশোধ করা হবে। সম্পত্তির বিবরণ: মৌজা মিরপুর, দাগ নং 1234, খতিয়ান নং 5678, জমির পরিমাণ 5 শতক, 4 সেগুন, উত্তরে জনাব করিমের জমি, দক্ষিণে রাস্তা, পূর্বে রহমানের জমি, পশ্চিমে খাল। এই দাগ নংগুলো কাল্পনিক, তারপরে যদি কারোর সাথে মিলে যায় এর জন্য কিন্তু আমি দায়ী থাকিব না, কারণ কল্পনা অনুসারে এগুলো তৈরি করা হয়েছে। মালিকানা হস্তান্তর, বিক্রেতা স্বেচ্ছায় সম্পত্তি মালিকানা ক্রেতার নিকট স্থানান্তর করেছেন। দলিলের দখল চূড়ান্ত দলিলের তারিখ হস্তান্তরিত হবে। নিশ্চয়তা অঙ্গীকার, বিক্রেতা নিশ্চয় করলেন যে সম্পত্তি তার একক মালিক। সম্পত্তি কোনো ধরনের বন্ধক, ঋণ বা মামলা মোকদ্দমার শিকার নয়। তৃতীয় পক্ষের দাবি থাকলে বিক্রেতা তা নিষ্পত্তি করবেন। দলিলের শর্তাবলী, চন্দ্র দলিল সম্পাদনের সময় ক্রেতা অবশিষ্ট অর্থ প্রদান করবেন। নির্দিষ্ট সময় দলিল সম্পাদনে ব্যর্থ হলে বায়না ফেরত বা জরিমানা প্রযোজ্য হবে। দলিলের শর্তভঙ্গের ক্ষেত্রে উভয় পক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এখন যদি খতিয়ান নাম্বার বা দলিল খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার এগুলো নিজেদের মতো করে বসায় নেবেন, কারণ এগুলো কাল্পনিক আকারে বসানো হচ্ছে, আপনারা আপনাদের মতো কাল্পনিক আকারে করে বসা নেবেন। সাক্ষী, সাক্ষী 1 নাম ও ঠিকানা স্বাক্ষর, সাক্ষী 2 নাম ঠিকানা স্বাক্ষর। স্বাক্ষর বিক্রেতা ক্রেতা। নিবন্ধন স্টাম্প, দলিলটি বাংলাদেশ রেজিস্ট্রেশন আইন অনুসারে রেজিস্ট্রার অফিসে নিবন্ধিত হবে। প্রযোজ্য স্টাম্প ও রেজিস্ট্রেশন ফি প্রদান করা হয়েছে। তারিখ, ঢাকা স্থান। নাম্বার 3, ড্রাফটিং এবং কনভেন্সিং এর মূল নীতিসমূহ কি? ডিড এবং ডকুমেন্টের মধ্যে কোনো প্রভেদ রয়েছে কি? তোমার মতামত দাও। ট্রাস্ট দলিল একটি খসড়া প্রস্তুত করো। ড্রাফটিং এবং কনভেন্সিং এর মধ্যে পার্থক্য সমূহ বর্ণনা করো। ড্রাফটিং এবং কনভেন্সিং এর মূল নীতিসমূহ। ড্রাফটিং হলো এটি হলো আইন, দলিল বা লিখিত বা চুক্তি লিখনের প্রক্রিয়া যাতে পক্ষগুলো অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারিত হয়। কনভেন্সিং হলো এটি হলো সম্পত্তি বা অধিকার হস্তান্তর প্রক্রিয়া যাতে আইনগত কার্যকর হয়। মূল নীতিসমূহ: সুস্পষ্টতা, দলিলের ভাষা সরল ও বোধগম্য হতে হবে। সম্পূর্ণতা, সকল গুরুত্বপূর্ণ সত্ত্ব, অধিকার, দায়িত্ব অন্তর্ভুক্ত করতে হবে। আইন সম্মততা, প্রযোজ্য আইন ও বিধি মেনে লেখা। পরিচিতি নির্ধারণ, পক্ষসমূহের পরিচয়, সম্পত্তি বা বিষয়সমূহ সঠিকভাবে উল্লেখ। ভবিষ্যৎ বিবেচনা, সত্যভঙ্গ বা বিরোধ হলে কি হবে তা স্পষ্ট করতে হবে। কনভেন্সিং এর মূলনীতি: আইনানুগ হস্তান্তর, দলিল বা অধিকার আইন অনুযায়ী হস্তান্তর। দখল সত্ত্বের নিশ্চয়তা, ক্রেতা গৃহীত দখল সত্ত্ব নিশ্চয়তা করা। নিবন্ধন স্টাম্পের বাধ্যবাধকতা, যেখানে প্রযোজ্য নিবন্ধন বাধ্যতামূলক। দলিলের কার্যকারিতা, দলিল বাস্তবিক আইন দিক থেকে কার্যকর হওয়া। ডিড এবং ডকুমেন্টের মধ্যে পার্থক্য, বিষয় সংজ্ঞা। আইনগত কার্যকর দলিল যা অধিকার হস্তান্তর বা নিশ্চয়তা দেয়। সাধারণ লিখিত দলিল, প্রমাণ বা চুক্তি হিসেবে ব্যবহার করা ডকুমেন্ট। বিষয় আইনি গুরুত্ব, শক্তিশালী সাধারণ নিবন্ধনের প্রয়োজন, যেমন বিক্রয় দলিল। তুলনামূলক সীমিত, সবসময় নিবন্ধন বাধ্যতামূলক নয়। উদাহরণ, বিক্রয় দলিল, দানপত্র, বন্ধক দলিল, চিঠি, স্মারকলিপি বা অনিবন্ধিত চুক্তিপত্র। প্রভাব, মালিকানা সত্ত্ব বা অধিকারী সরকারি তৈরি হস্তান্তর করে, মালিকানা তৈরি না করে চুক্তিগত অধিকার প্রমাণ দেয়। মতামত: ডিড হলো বিশেষ ধরনের আইনি ডকুমেন্ট যা অধিকার হস্তান্তর কার্যকারিতার জন্য অপরিহার্য। সব ডকুমেন্ট ডিড নয়, কিন্তু সব ডিড অবশ্যই ডকুমেন্ট। ট্রাস্ট দলিল একটা খসড়া প্রস্তুত করো। ট্রাস্ট দলিল একটা খসড়া। দলিল নং, তারিখ 1/3/2026, স্থান অর্থাৎ 2026 অবলিক দেওয়া আছে, তার আগে তারিখটা বসান, দলিলের একটা নং বসায় নিতে হবে, কত নং দলিল। এর অর্থ এত নং দলিল এত সালে রেজিস্ট্রি করা হয়েছিল। এটার অর্থ দ্বারা যে এত নং দলিল এত সালে রেজিস্ট্রি করা হয়েছে, নিয়ে তারিখ ওই তারিখে করা হয়েছে। কখন? প্রতিষ্ঠাতা মোহাম্মদ, পিতার ঠিকানা, পিতা মোহাম্মদ, যার নাম তার নাম মোহাম্মদ দিয়ে দেবেন, বা যদি হিন্দু হয় প্রতিষ্ঠাতা তাহলে এমনি নাম দিবেন, আর মোহাম্মদ না দিলেও হয়। ঠিকানা, ট্রাস্টি মোহাম্মদ, পিতা, ঠিকানা মোহাম্মদ, অর্থাৎ এই মোহাম্মদের পরে যে নাম থাকবে সেই নাম দিয়ে দিলেই হবে। ট্রাস্টের উদ্দেশ্য, উক্ত ট্রাস্ট শিক্ষা বা সমাজসেবা উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত। ট্রাস্টের সম্পত্তি: মৌজা মিরপুর, দাগ 1234,
খতিয়ান 5678, জমির পরিমাণ 5 শতক। এটা কিন্তু পুরোপুরি কাল্পনিক একটা দাগ নং, পুরোপুরি খতিয়ান নং। কাল্পনিক যদি মিলে যায় কারোর সাথে সেই জন্য আমি তাই থাকিব না, কারণ এটা কাল্পনিক হিসাবে বসানো হয়েছে। আপনারা যখন লিখবেন তখন একটা কাল্পনিক দাগ নাম্বার এবং কাল্পনিক খতিয়ান নাম্বার দিয়ে দেবেন। উক্ত সম্পত্তি স্থায়ীভাবে ট্রাস্টের উদ্দেশ্যে হস্তান্তর করা হলো। ট্রাস্টের ক্ষমতা দায়িত্ব: ট্রাস্টের সম্পত্তি সংরক্ষণ ও ব্যবস্থাপনা, ট্রাস্টের উদ্দেশ্য অনুযায়ী অর্থ ব্যয়, বার্ষিক হিসেবে প্রস্তুত সাধারণ সভা উপস্থাপন, ট্রাস্টের ব্যক্তিগত স্বার্থের সম্পত্তি ব্যবহার নিষিদ্ধ। শর্তাবলী: ট্রাস্টের উদ্দেশ্যে পরিবর্তন করা গেলে প্রতিষ্ঠাতা বা নিয়ন্ত্রক সভার অনুমোদন আবশ্যক। ট্রাস্ট শেষ হলে সমস্ত সম্পত্তি নির্ধারণের সমাজসেবা প্রতিষ্ঠা হস্তান্তর। ট্রাস্ট কর্তৃক কোন লঙ্ঘন হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণযোগ্য। স্বাক্ষর: সাক্ষী প্রতিষ্ঠাতা স্বাক্ষর, ট্রাস্টির স্বাক্ষর, সাক্ষীর নাম ঠিকানা স্বাক্ষর, নাম ঠিকানা স্বাক্ষর, তারিখ 1/3/2026, ঢাকা। শেষ। এবার ড্রাফটিং এবং কনভেন্সিং এর মধ্যে পার্থক্য বর্ণনা করো। ড্রাফটিং এবং কনভেন্সিং এর মধ্যে পার্থক্য: বিষয় সংজ্ঞা, আইনগত দলিল বা চুক্তি, প্রক্রিয়া, যাতে পক্ষগুলোর অধিকার ও দায়িত্ব স্পষ্ট উল্লেখ থাকে, সম্পত্তি বা অধিকার আইন অনুযায়ী হস্তান্তর বা ট্রান্সফার করার প্রক্রিয়া, উদ্দেশ্য, দলিলের ভাষা, শর্তাবলী, আইনি কাঠামো নির্ধারণ, মালিকানা সত্ত্ব অধিকার কার্যকরভাবে স্থানান্তর করা, আইনগত প্রভাব, চুক্তিগত অধিকার সৃষ্টি করে মালিকানা সত্ত্ব সরকার হস্তান্তর, প্রক্রিয়া, লেখা শর্তাবলী নির্ধারণ, পক্ষসমূহ তথ্য অন্তর্ভুক্ত, দলিল বাস্তবিকভাবে কার্যকর করা, দখল হস্তান্তর, নিবন্ধন স্টাম্প প্রদান, দলিলের ধরন, বিক্রয়, খসড়া, ট্রাস্ট চুক্তি, বায়নানামা, বিক্রয় দলিল, দানপত্র, বন্ধক দলিল, প্রয়োজনীয়তা, লিখিতভাবে স্পষ্টতা, আইনি নিয়মের লেখা, নিবন্ধন স্ট্যাম্প বাধ্যতামূলক যেখানে প্রযোজ্য, ফলাফল, আইনগতভাবে পক্ষগুলোর দায়িত্ব অধিকার, সম্পত্তি অধিকার আইনসম্মতভাবে নির্ধারণ এবং কনভেন্স কার্যকরভাবে হস্তান্তর। 4, একটি দেওয়ানি মামলা আর্জিতে কি কি বিষয় সন্নিবেশ থাকা প্রয়োজন? টাকার মোকদ্দমা রুজুর জন্য একটি আর্জি প্রস্তুত করো। এই প্রশ্নটা মে বি ইম্পর্টেন্ট, পড়তে পারে। 4টা প্রশ্ন দেওয়া আছে, 4টা প্রশ্নই আপনারা পড়ে নেবেন। গতকাল একটা দেওয়া হয়েছিল, আজকে 3টা দেওয়া হলো। এই 3টার মধ্যে এই 4টা পড়লে আপাতত কমন হয়ে যাবে। দেওয়ানি মামলা আর্জিতে অন্তর্ভুক্ত বিষয়: শিরোনাম ও আদালতের নাম। কোন আদালতে মামলা দায়ের করা হচ্ছে তা স্পষ্টভাবে লিখতে হবে। উদাহরণ: ম্যাজিস্ট্রেট কোর্ট, সিভিল কোর্ট, ঢাকা। এভাবে না লিখে লিখতে হবে যে মোকাম ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা বা সিভিল কোর্ট ঢাকা, তারিখ দিয়ে শুরু করতে হবে। পক্ষসমূহ পরিচয়: বাদী, পূর্ণ নাম, পিতার নাম, ঠিকানা পেশ। বাদী বিবাদী, পূর্ণ নাম, ঠিকানা, স্বামী, ঠিকানা। নাম্বার, মামলার বিষয়বস্তু: কেন মামলা দায়ের করা হচ্ছে বা কেন টাকা দাবি করা হচ্ছে সেই বিষয়টা উল্লেখ করতে হবে। মূল দাবি: কত টাকা আদায়ের দাবি ছিল, সুদ বা ক্ষতিপূরণ সংক্রান্ত দাবি থাকলে তা উল্লেখ করতে হবে। প্রমাণের সংক্ষিপ্ত বিবরণ: চুক্তি, রসিদ, দলিল বা অন্যান্য প্রমাণের সংক্ষিপ্ত উল্লেখ, আদালতের কাছে বিনতি আবেদন, যেরকম আদালতকে দরখাস্ত করা হচ্ছে সেরকম আবেদন বা অনুরোধ, তারিখ ও স্থান, আর্জিতে দাখিলের তারিখ, স্থান, স্বাক্ষর, বাদী স্বাক্ষর, তারিখ, আইনজীবী স্বাক্ষর যদি প্রযোজ্য হয়। টাকার মোকদ্দমা রুজুর জন্য একটি আর্জি প্রস্তুত করো। মোকাম সিভিল কোর্ট, জজ কোর্ট, ঢাকা। বিষয়: টাকা আদায় সংক্রান্ত দেওয়ানি মামলা রুজু করার আর্জি। বাদী বা প্রার্থী বা বাদী: নাম, পিতার নাম, ঠিকানা, পেশা। বিবাদী বিরোধ: নাম, পিতার নাম, ঠিকানা, পেশা। বিষয়বস্তু: 1 নম্বর, প্রার্থী বাদী মোহাম্মদ সাইফুল ইসলাম বিবাদী মোহাম্মদ আব্দুল করিমের নিকট থেকে 10 লক্ষ টাকা ধার প্রদান করেছিল। নির্ধারিত সময় বিবাদী উক্ত অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। উক্ত অর্থ পরিশোধের দাবি প্রার্থীর নিকট অবৈধভাবে স্বীকার করা হয়েছে। এই কারণে প্রার্থী আদালতের নিকট টাকার মোকদ্দমা দায়ের করার জন্য বিনীতভাবে আবেদন করেছেন। দাবি: বিবাদী 10 লক্ষ টাকার পরিশোধ নিশ্চিত করা হোক। উক্ত অর্থের সাথে আইনানুগ মৌলিক সুদ প্রদানের নির্দেশ জারি করা হোক। মামলা খারিজ বা স্থগিত না করে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য আদালতের নিকট বিনীত আবেদন। প্রমাণের সংক্ষিপ্ত বিবরণ: নগদ লেনদেনের রসিদ ফটোকপি, প্রার্থী বিবাদীর মধ্যে স্বাক্ষরিত লিখিত চুক্তি বা স্মারকলিপি ফটোকপি, প্রয়োজনীয় অন্যান্য প্রমাণাদি, ব্যাংক ট্রান্সফার, চিঠিপত্র আদালতের নিকট দাখিল করা হবে। আদালতের কাছে বিনীত আবেদন: সুতরাং সদয় বিচারক মহোদয় প্রার্থী উক্ত টাকা মোকদ্দমা রুজু করার অনুমতি প্রদানের কৃপা করবেন এবং মামলার প্রয়োজনীয় নির্দেশ প্রদান করবেন। সংযুক্তি: নগদ লেনদেনের রসিদ ফটোকপি, লিখিত চুক্তি ফটোকপি, তারিখ 1/3/2026, ঢাকা, স্বাক্ষর বাদী, আইনজীবী যদি থাকে তারটা স্বাক্ষর। এই ছিল হচ্ছে গ্রুপ এর প্রশ্ন। এই প্রশ্ন মোট 4টা প্রশ্ন দেওয়া আছে। এই 4টা প্রশ্ন পড়লে আপনারা কমন পেয়ে যাবেন। এইভাবে লিখলেই পূর্ণাঙ্গ মার্ক পাওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।